Today we are going to start a new series of videos on respiratory system. Let's start with anatomy. Do you know which organ is responsible for production of voices? Do you know the differences among species with respect to respiratory system? Let's refresh some basics. Respiratory system. It comprises of nasal cavity, pharynx, larynx, trachea, bronchi, and lungs. রেসপিরেটরি সিস্টেম বলতেছে। রেসপিরেটরি সিস্টেম কি দিয়ে শুরু হয়? আমরা রেসপিরেশন নাক দিয়ে শুরু হয়। আমরা নাক দিয়ে কি করে থাকি? নিঃশ্বাস নিয়ে থাকি। না, ওটার পর হচ্ছে যে একটা অংশ আছে যেটা ফ্যারিংস বলে, এটা গলবিল বলে। গলবিল হচ্ছে যে যেটাকে আমরা বলি যে আলজিহ্বার মতো, এটা গলার মধ্যে একটা পয়েন্ট আছে ফ্যারিংস, যেখানে যেটার পরে কিন্তু আবার শ্বাসনালীর একটা বিষয় আছে, ওটা হলো ল্যারিংস। অর্থাৎ এটা আসলে গলবিল বলে, এটাকে গলবিল। অর্থাৎ গলার যেখান থেকে শুরু হয়, মানে যেখান থেকে মুখের পরে মাউথ ক্যাভিটির পরে যেখানে গলা শুরু হয়, ওটার শুরুটা হচ্ছে বলে যে ফ্যারিংস। অনেকটা আলজিহ্বার মতো বলে থাকে এটাকে, আলজিহ্বা। এরপর হচ্ছে যে জিনিসটা আছে এটা ল্যারিংস, ষড়যন্ত্র। এই যে এটা আমাদের যেখানে আমাদের যেটার মধ্যে আমাদের শরীরে কি হয়, মানে কথা সাউন্ড ভোকাল কর্ড। তারপরে যেটা লম্বা যে নালীটা ট্রাকিয়া। তার প্রথমে হচ্ছে যে আমার যেটা আছে সেটা হচ্ছে নেজাল ক্যাভিটি। নেজাল ক্যাভিটি হচ্ছে যে আমার এই যে নাকের ক্যাভিটিটা, এখানের মধ্যে দিয়ে বাতাসটা ঢুকতেছে, নেজাল ক্যাভিটি বাতাস ঢুকতেছে। ওইটার মধ্যে আসলে ফ্যারিংসটা হচ্ছে যে এটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে ওই খাদ্যনালী এবং ওই যে শ্বাসনালী দুইটা শুরুতে এটা অবস্থান করে। ফ্যারিংসটা গলবিল বলে, খাদ্যনালী এবং শ্বাসনালীর দুটো সামনে অবস্থান করে শুরুতে আর কি। ওটা একটা ইয়ার মতো। এরপর হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের ল্যারিংস, যেটাতে আমাদের স্বর উৎপন্ন হয়, ল্যারিংস। ল্যারিংস হচ্ছে যে ফ্যারিংসের পরে। এরপর হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে যে যেটা গরুর ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রে যেটা মোটা একটা প্লাস্টিকের পাইপের মতো একটা আছে। আচ্ছা, আমরা আগে দেখতে পারবো। এটা হচ্ছে আমি বলি যে ট্রাকিয়াটা হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালী কোনটা, যে আপনারা যদি দেখেন আমার এটা এখানে শ্বাসনালী। আমাদের গরুর ক্ষেত্রে আমরা দেখি যে একটা জুগুলার ভেন থাকে, জুগুলার ভেনের নিচে কিন্তু ট্রাকিয়া থাকে, মোটা একটা উইন্ডপাক থাকে। যারা গরুর ডাক্তারি করে তারা বলতে পারবে। তারা আমরা কি করি, জুগুলার ভেনটা হচ্ছে যে মাংসের নিচে আর শ্বাসনালীর উপরে যে জায়গাটা আছে ওখানে লোকেট করে, ওখানে কিন্তু আমরা বেঁধে দিই। গরুর নিচে কিন্তু ট্রাকিয়া দেওয়া যায় একটা মোটা পাইপের মতো, ওটা হচ্ছে শ্বাসনালী, ওটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার শুরু হয় ল্যারিংস দিয়ে, যেটা দিয়ে ল্যারিংস হচ্ছে ভোকাল কর্ড, ওটা দিয়ে আওয়াজ করে। ল্যারিংস এর আগে হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস হচ্ছে ওই নাক যেখান থেকে গেছে, নাক দিয়ে গেছে, নাক থেকে ঢুকতেছে, এটা ভিতরে গিয়ে গলার মধ্যে গিয়ে ফ্যারিংস দিয়ে আসবে। ফ্যারিংস থেকে যাবে ল্যারিংসে, যেখানে হচ্ছে ভোকাল কর্ড, যেটাতে স্বর উৎপন্ন করে। এরপর হচ্ছে ট্রাকিয়া, লম্বা, যেটা টিউবের মতো, প্লাস্টিকের পাইপের মতো, যেটা দিয়ে শ্বাস ঢুকে ভিতরে, সেটা হচ্ছে ট্রাকিয়া। এরপর হচ্ছে যে ব্রঙ্কাই, লাংস। এগুলো হচ্ছে লাংস, আমরা একটু পরে আগে লাংস হচ্ছে ফুসফুস। Nasal cavity. This is the first section of respiratory tract. It is a short tubular passage opening in front at cranial nares or nostrils and caudally ending into the pharynx at caudal nares or conae. The nasal cavity. তাহলে এখানে একটা জিনিস বলছে যে নেজাল ক্যাভিটি, এটা হচ্ছে যে নাকের ছিদ্র দিয়ে শুরু হয়, ক্রেনিয়ালি। ক্রেনিয়াল বলতে কি বলছি, সামনে। আর কর্ডালি নিয়ার্স হয়ে এখানে একটা ফ্যারিংস, এই নিয়ার্সের পরে থাকে কি ফ্যারিংস। ঠিক আছে, এটা বলছে সামনের দিকে থাকে নাকের ছিদ্র, আর পিছনের দিকে নিয়ার্স যেখানে শেষ হয় এরপরে ফ্যারিংসটা শুরু হয়, মানে এই ছিদ্রের পরে কিন্তু ফ্যারিংসটা শুরু হয়। ঠিক আছে। আচ্ছা, is divided into two halves by septum nasi or nasal septum, which is osseo-cartilaginous in nature. Osseous part is made by ethmoid and vomer, and cartilaginous part is made by septal cartilage. The nasal cavity is filled with nasal and ethmoturbinates. এখানে দুটো কথা বলছে। আমি এখানে যে নেজাল ক্যাভিটি, যে সেপ্টাম হচ্ছে দুটো জিনিসের মানে যে ওই ইয়াটা আছে মাঝখানে, যে ইয়াটা আছে নেজাল ক্যাভিটি দুই দিকে দুটো যে আছে না ছিদ্র, ছিদ্রের মাঝখানে যে পার্টিশনটা আছে, এটা হলো সেপ্টাম। এটা বলতেছে যে ওসিয়াস এবং কার্টিলেজিনাস দুটো। ওসিয়াস মানে হচ্ছে ওস মানে বনিও, আবার কার্টিলেজিনাস মানে তরুণাস্থিও, আমি পড়াছিলাম না। অর্থাৎ এটার মধ্যে যে সেপ্টামটা আছে, দুইটা নাকের ছিদ্রের মাঝখানে যে পার্টিশনটা আছে, ওইগুলা যে এগুলো ওয়ালগুলো আছে, এগুলো হচ্ছে একদিকে কি ওসিয়াস। ওসিয়াস মানে হচ্ছে কি বোন দিয়ে তৈরি, আবার একদিকে কার্টিলেজিনাস, একটা হচ্ছে কি তরুণাস্থি দিয়ে তৈরি। দুটোটাই আছে, এটা বলছে। আচ্ছা, ইন ইকুয়েন্স মানে হচ্ছে যে এটা হচ্ছে হর্সের ক্ষেত্রে। In equines, there is a small vine diverticulum on the upper part of the nostril, which is usually referred as false nostrils.
In pigs, a bone between the nostrils, os rostri, is seen as an adaptation. হর্সের ক্ষেত্রে একটা ফলস নস্ট্রিল আছে, আর হচ্ছে যে পিগের ক্ষেত্রে, শুকরের ক্ষেত্রে নাকের মধ্যে একটা হাড্ডি আছে, এটাকে বলে অস রস্ট্রি। নাকের মধ্যে একটা হাড্ডি আছে, এটা বলে অস রস্ট্রি বলে। To the habit of burrowing or rooting. বারোয়িং মানে হচ্ছে যে মাটি, এটা কি কাজে লাগে, ওই যে নাকের দিয়ে কিন্তু ইয়া করে মাটির মধ্যে পুরে ফেলতে চেষ্টা করে, ওইটা ওই ক্ষেত্রে ওই ইয়াটা ওই হাড্ডিটা সহায়তা করে। অনেক এই যে শুকরের একটা অভ্যাস হচ্ছে কি মাটির মধ্যে নাক দিয়ে এরকম করে মাটি ইয়া করে হাড্ডিটা হেল্প করে, এটা বলতে বারোয়িং এন্ড রুটিং এটা বলতেছে। Next section is pharynx. Pharynx is a common passage to both digestive and respiratory tracts. The pharyngeal কি বলছে? Pharynx is the common passage both digestive and respiratory tract, আমি যেটা বলছি। অর্থাৎ এটা হচ্ছে যে যেখান থেকে খাদ্য এবং শ্বাস দুটো শুরু হয়, ঠিক আছে? এই যেটা হচ্ছে pharynx, এখানে এটা হচ্ছে, এটা বলছে কি এটা হচ্ছে নেজাল লেয়ার, প্রথমের ইয়াটা নাকের ছিদ্র, নাকের ছিদ্রের পরে এখানে শেষ হইছে, শেষ হওয়ার পরে এখানে এই যে এখন এখানে বলছে এটা হচ্ছে pharynx। pharynx বলছে is a common passage to respiratory system and digestive system, অর্থাৎ এটা হচ্ছে একটা কমন পথ যেটা থেকে শ্বাসনালীতেও যাওয়া যায়, খাদ্যনালীতেও যাওয়া যায়, এটা ঠিক আছে বলছিলাম। আচ্ছা পড়ি। cavity presents 7 openings. 2 caudal nares communicating with the nasal cavity, isthmus fascium communicating with mouth cavity, auditus laryngis communicating with larynx, auditus esophagi opening into esophagus, 2 eustachian orifices communicating with the tympanic cavity of middle ear. অর্থাৎ এখানে বলছে যে ফেরিংস এর 7টা ওপেনিং আছে, 7 দিকে যাওয়া যায়। এটার সাথে নাকেরও সম্পর্ক আছে, কানেরও সম্পর্ক আছে, ল্যারিংস এরও সম্পর্ক আছে, তারপর হচ্ছে যে ইসোফেগাস যেটা বলছি অন্ধনালী সেটারও সম্পর্ক আছে। অর্থাৎ ফেরিংস দিয়ে এটা একটা দুটো ওপেনিং না, ফেরিংস এর সাথে নাকের সম্পর্ক আছে, নেয়াস মানে নাক, তারপর ইসমাস নাকের কানের সম্পর্ক আছে, তারপর হচ্ছে যে গলার এই যে অন্ধনালী সেটারও ওপেনিং আছে। এগুলো হচ্ছে সব ওপেনিং। ফেরিংস থেকে এগুলো সব দিক দিয়ে কিন্তু কানেকশন হওয়া যায়। ফেরিংসটা একটা কমন পোর্ট যেটাতে নাক, মুখ, কান সবগুলোর সাথে কানেকশন আছে, যেটা দিয়ে যেখান থেকে আপনার খাদ্যনালীতেও যাওয়া যাবে, আবার শ্বাসনালীতেও যাওয়া যাবে, এবং অন্যান্য যে কান, নাক এগুলোর সাথেও কিন্তু এগুলোর সাথে ফেরিংস এর একটা সম্পর্ক আছে। ফেরিংসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট সেকশন ইজ, আমি একটা জিনিস বলি, গতকালকে একটা নিউজ ভাইরাল হয়েছে যে র্যাবিসের কারণে যে একটা কুকুর মারা গেছে। তো র্যাবিস হলে কি হয়, এই ফেরিংস মাসলের প্যারালাইসিস হয়ে যায়। ইম্পর্টেন্ট, সে পানি খেতে, সে বলতেছে ওরা অনেক জুস রাখছে কিন্তু সে পানি জুস কিছু খেতে পারতেছে না। তো ওকে বলতেছে আমি তো কিছু খাইতে পারি, আর বেগম মাফ করে, কেন খাইতে পারতেছে না কেন? কারণ ওর যে এই ফেরিংস মাসল যেটা আছে এটা প্যারালাইসিস হয়ে যায়, ফেরিঞ্জিয়াল মাসল প্যারালাইসিস হয়ে যায়, ফলে সে ঢোক গিলতে পারে না, যার কারণে সে পানি দেখতে পাবে, পানি গিলতেই পারে না। ওর সামনে অনেক পানি, অনেক সে 3 দিন 4 দিন পানি খেতে পারতেছে না। কারণ হচ্ছে কি র্যাবিস যেটা করে ফ্যারেঞ্জিয়াল যে মাসলটা আছে এটাকে প্যারালাইসিস করে ফেলে, যার কারণে সে কোনো কিছু মুখ দিয়ে খেতে পারে না। এই পানি দিয়ে একটা ঢোক গিলতে পারে না, এটা ঢোক গিলতে প্যারালাইসিস হলে মাসলটা ঢোক গিলতে পারে না, তখন কিন্তু সে পানি খেতে পারে না। ফেরিংসটা খুব ইম্পর্টেন্ট। ফেরিংসের সাথে 7টা ওপেনিং আর 7টা পোর্টেরই আছে, সবগুলো ইন্টারগ্রেটেড, বন্ধ, এটার দ্বারা সব বন্ধ হয়ে যায়। larynx, which is made up of framework of cartilaginous lined by mucous membrane. Cricoid cartilage is ring shaped, thyroid cartilage is shield shaped, and has a prominent ventrally called laryngeal prominence. Arytenoid cartilage is paired and situated dorsally. Epiglottis is, এটার মধ্যে এই ল্যারিংসটা হচ্ছে কার্টিলেজ দিয়ে তৈরি, তরুণাস্থি দিয়ে তৈরি, এটা কিন্তু অস্থি দিয়ে তৈরি না। এখানে যেগুলো বলছে আর্টিনয়েড, ক্রিকয়েড, থাইরয়েড, এগুলো হচ্ছে কার্টিলেজের বিভিন্ন নাম আর কি। আর্টিনয়েড কার্টিলেজ দিয়ে, এটা এত ডিটেইলস আপনাদের লাগবে না, আমি এটা একটু দেখাই আগে। এগুলো কার্টিলেজ দিয়ে তৈরি। তো ল্যারিংস যেটা আছে এগুলো বোন দিয়ে তৈরি না, এগুলো নরম হাড্ডি। দেখবেন যে কিছু কিছু হাড্ডি আছে গরু আমরা যখন চাবাই খেতে যাই মুখের মধ্যে কিন্তু দিলে কট 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 করে ভেঙে যায়, আর এগুলো হচ্ছে মেলতে কাটে নরম হাড্ডি হতে। বিশেষ করে আমি তো বলছি যে ছোট গরুর বাচ্চা যেগুলো আছে এগুলো কিন্তু ওই হাড্ডিগুলো বড় হইতে হইতে তরুণাস্থিগুলো কিন্তু অস্থিতে কনভার্ট হয়, ছোটবেলায় কিন্তু নরম থাকে। তো অনেক জায়গায় আছে, ইন্ডিয়াতে আমি গেছিলাম, তো ওখানে ওরা ছোট গরুর মাংস খায়, মানে বেশি বড়, ওটাকে ভিল বলে আর কি, বকনা বাছুর গরুর মাংস ভিল বলে, এটা বিএল।
ওই মাংসগুলো আমাদের যখন খাইতে দিছে মুখে দিয়ে আসছে সব হাড্ডি মুখের মধ্যে গলে যাচ্ছে, মানে মুখে দিচ্ছে চাওয়া খুব মজা, কিন্তু ওরা খায়, ইন্ডিয়ানরা খায়, ওদের একটা ইয়ে আছে, মার কাছে গেছিলাম আর কি, তবলিগের, তো এটা একসময় গেছিলাম, তো ওরা ওই ছোট গরুর মাংস অনেক মজা, এবং ওগুলা হাড্ডি গুলো এত নরম যে ওগুলা কি মুখে দিলে ইয়ে হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে মূলত তরুণ আস্তি, এগুলো কিন্তু অস্থি হয় না তখন, মানে আমি তো বলছি যে ছোটবেলা কিন্তু তরুণ আস্তি থাকে, বড় হইতে এগুলো কিন্তু ডেভেলপে অস্থি হয়। আর এই যে কার্টিলেজ, এটা লেরিংস এর যে এগুলা মূলত হচ্ছে যে কার্টিলেজ দিয়ে তৈরি, এগুলো হচ্ছে অ্যাটিনয়েড, টিকয়েড, থাইরয়েড, এগুলো কার্টিলেজ। এটা কিন্তু আপনি দেখেন এটা কিন্তু ওরকম নরম টাইপের, ওরা কিন্তু দিলে ভাঙে, কিন্তু হাড্ডি বোন তো অনেক শক্ত, ঠিক আছে। কার্টিলেজ, তরুণ আস্তি এবং অস্থির পার্থক্য হচ্ছে এটাই। Short and leaf-like. It acts as a door for the laryngeal cavity. এপিগ্লোটিস বলতেছে যে এপিগ্লোটিস আপনারা অনেকে শুনছেন বিভিন্ন সময়, এপিগ্লোটিস বা একটা জিনিস বলে, এটা হচ্ছে লেরিংস এর একটা দরজার মতো। তাহলে প্রথমে হচ্ছে নেজাল ক্যাভিটি, নেজাল ক্যাভিটির পর হচ্ছে যে ফেরিংস, ফেরিংস এর পর হচ্ছে যে লেরিংস, বা লেরিংস হচ্ছে সরযন্ত্র যেটা আছে সেটা, যেটাতে আওয়াজ করে। Looking into the laryngeal cavity, we can notice narrow folds from the lateral wall. These are called vocal folds or vocal cords, which are responsible for voice production. Hence, ভোকাল কর্ডস যেটা আছে ল্যারিংস এর মধ্যে আছে, ওটা হচ্ছে যেটাতে ভয়েস প্রোডাকশন করে। যার ভোকাল কর্ড নষ্ট হয়ে যায় সে কিন্তু আওয়াজ করতে পারবে না, কথা বলতে পারবে না, বোবা হয়ে যাবে, ঠিক আছে। larynx is called as the organ of voice. larynx is called the organ of voice, এটা দিয়ে শব্দ উৎপন্ন করে। Next one is trachea. It is a long tube-like structure. তাহলে দেখি আমরা ওই যে তিন কোণা যেটা ওই ইয়ার মতো কর্ডের মতো, আমাদের এখানে আছে, যে এখানে এই যেটা, এটা হচ্ছে কি ল্যারিংস। তারপর যেটা ওই টিউব, এটা কি ট্রাকিয়া, লম্বা শ্বাসনালী, শ্বাসনালীটাকে কি বলতেছে ট্রাকিয়া। ও ট্রাকিয়ার মধ্যে ট্রাকিয়াল কার্টিলেজ আছে। তারপর হচ্ছে যে কি এগুলো হচ্ছে যে এই দুইটাকে দেখাইছে, লাংস দেখাইছে, লাংস ওটা থাকে, ফুসফুস থাকে দুইটা, ঠিক আছে, ফুসফুস থাকে দুইটা। আচ্ছা আমরা একটু দেখি কি বলে। Extending from larynx, it is commonly called as windpipe. ট্রাকিয়াকে কি বলতেছে উইন্ড পাইপ। উইন্ড মানে বাতাস, পাইপ মানে কি পাইপ মানে একটা ফাইবারই, ফাইবার একটা নালী আর কি, যেটা দিয়ে বাতাস চলাচল করে, নাক দিয়ে ঢুকতেছে, ফেরিংস হয়ে লেরিংস হয়ে ট্রাকিয়া দিয়ে ফুসফুসে যাচ্ছে, ফুসফুসে গিয়ে এটা অক্সিজেনটা ওখান থেকে অ্যাবজর্ব হচ্ছে, আর কার্বন ডাই অক্সাইড ফুসফুস দিয়ে আর নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, It is composed of tracheal rings. The tracheal rings are generally C-shaped. It is made up by tracheal cartilage and trachealis muscle. The inner surface is lined by mucous membrane. এই গোল জিনিসটা কি? আচ্ছা এখানে এদিকে দেখি, এটা বলছে ট্রাকিয়া না, শ্বাসনালী তো নাকি শ্বাসনালী। ট্রাকিয়াকে যদি আমি এইভাবে কাটি তাহলে আমি এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, গোল গোল। ওই এটাই দেখাচ্ছে, এটা দেখলে কিরকম কাটার পরে এটা কিরকম দেখাবে। অর্থাৎ ট্রাকিয়াটা যদি আমি এইভাবে ক্রস কাটি, এরপর যদি একটা স্লাইস করে যদি আমি মাইক্রোস্কোপে দেখি তাহলে কিরকম দেখাবে, বা আমি সামনে এটা এরকমই দেখাবে। তাহলে ওইটা হচ্ছে যে ওইখানের মধ্যে কি থাকে, ট্রাকিয়াল কার্টিলেজ থাকে, বাইরের অংশটা কার্টিলেজ ট্রাকিয়ার, যেটা যে শক্ত হাড্ডি অংশটা, এর ভিতরে আবার ট্রাকিয়ার মাসল থাকে, তারপর একদম ভিতরে থাকে মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন হচ্ছে যে ওই অংশ যেটা হচ্ছে একদম ভিতরে লাইনিংটাতে থাকে। একটু দেখি দাঁড়ান, এই যে বাইরের অংশ এটা হচ্ছে ট্রাকিয়াল কার্টিলেজ, ঠিক আছে, ওই ওখানে ট্রাকিয়ালিস মাসল হচ্ছে উপরে থাকে, আর মিউকাস মেমব্রেন হচ্ছে ভিতরের দিকে কার্টিলেজের সাথে যেটা লাইনিং এ থাকে সেটাকে মিউকাস মেমব্রেন বলে। মিউকাস মেমব্রেন আর একটু ডিটেইলস আমি পরে বলাবো। মিউকাস মেমব্রেন হচ্ছে ওই অংশ যেটা ভিতরের দিকে লাইনিং এ থাকে, ভিতরের স্তরটা মিউকাস মেমব্রেন। In sheep, the rings are similar to that of cattle. In goat, the rings are U-shaped. In horses, the trachea is longer with large caliper. In dogs, the trachealis muscle is attached to the outside of cartilage. Generally, trachea bifurcates into left and right bronchi. But in cattle, there is an additional bronchus called apical bronchus to the apical lobe of right lung. জেনারেলি বলতেছে যে এই যে ট্রাকিয়া, এই যে ট্রাকিয়া যে শ্বাসনালীটা আসি কোথায় গেছে,
ফুসফুসে গেছে। এটা হচ্ছে যে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস। এই তো বলতেছে যে গরুর ক্ষেত্রে এর বাইরে আরেকটা থাকে, অংশ থাকে, এপিক্যাল ব্রঙ্কাস। অর্থাৎ আসলে ফুসফুসের মধ্যে কি থাকে, ফুসফুসের মধ্যে এই যে এখানে গিয়ে দেখেন এটা একটা গাছ মনে করেন, শিকড়ের মতো। প্রথমে দেখেন এই যে ট্রাকিয়া থেকে 3টা গাছ বাইরেছে, এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, 3টা গাছ। তাহলে প্রথমে যেটা গাছ বেরিয়েছে বাম দিকে গেছে সেটাকে বলতেছে ল্যাব ব্রঙ্কাস, মানে এরকম গেছে আর কি। জিনিসটা আমি বলি, এই যেটা ফুসফুস তো এদিকে, আচ্ছা এখানে আছে সমস্যা, আমি এগুলো ডিভাইডেশন আর কি। তাহলে আমি একটা ফুসফুসের একটা চেষ্টা করি। এটা কি ল্যারিংস, ল্যারিংসের পর কি ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে একটা গাছ বেরিয়েছে এরকম। এটা হচ্ছে কি এখান থেকে আরো গাছ বের হবে, এখান থেকে একটা এখানে বেরিয়েছে, আরেকটা বেরিয়েছে ডান দিকে, আরেকটা বেরিয়েছে বাম দিকে, 3টা অংশ। এটা এটা গেছে যে এপিক্যাল লোবে, ঠিক আছে, এটা গেছে যে রাইট লাঙে, আর এটা গেছে লেফট লাঙে, ঠিক আছে। তাহলে এই যে অংশগুলো বেরিয়েছে, যেটা গরু এমনি নরমালি হচ্ছে যে 2টা লাংস থাকে ফুসফুস, কিন্তু গরুর ক্ষেত্রে একটা এক্সট্রা অংশ থাকে উপরের অংশ, যেটা দেখতেছে ওটা হচ্ছে এপিক্যাল ব্রঙ্কাস। তাহলে যেটা রাইট লাংসে ঢুকছে এটাকে বলতেছে প্রথম গাছ, যেটা ঢুকছে যেটা ঢুকছে রাইট ব্রঙ্কাস, রাইট ব্রঙ্কাস। আর যেটা লেফট দিকে গেছে বলছে লেফট ব্রঙ্কাস। আর যেটা উপরেটাতে গেছে বলছে এপিক্যাল। এপিক্যাল মানে হচ্ছে উপরে, অ্যাপেক্স শব্দ অর্থ কি উপরে, ওখান থেকে কিন্তু এপিক্যালটা আসছে। উপরে যেটা ঢুকছে সেটাকে বলছে এপিক্যাল ব্রঙ্কাস, ঠিক আছে। এটা বোঝা গেছে। প্রথম যে 3টা শিকড় বেরিয়েছে খেয়াল করেন, এই একটা শিকড়, এই একটা শিকড়, এই একটা শিকড়, ওগুলো আরো সাবডিভিশন আছে, এগুলোকে বলছে ব্রঙ্কাস। লিখতে পারেন, দেখে দেখে লিখতে পারেন, ব্রঙ্কাসটা লিখতে পারেন। ব্রঙ্কাস হচ্ছে প্রথমে ট্রাকিয়া থেকে যে 3টা মোটা শিকড় বেরিয়েছে ওগুলো হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস, BRONCHUS, ব্রঙ্কাস, BRONCHUS, ব্রঙ্কাস, রাইট ব্রঙ্কাস, লেফট ব্রঙ্কাস আর এপিক্যাল ব্রঙ্কাস। এগুলো আপনাদেরকে কিভাবে আসবে আমি বলি, যে আপনাদেরকে হয়তো প্রশ্ন বলতে পারে যে একটা গরুর রেসপিরেটরি সিস্টেমে কি কি পার্টস আছে সেটা লেখেন। তাহলে আমাদের প্রথমে বলতে হয় যে আমাদের এটা শুরু হয় যে, আমি দিচ্ছি, প্রথমে শুরু হয় যে নেজাল ক্যাভিটি দিয়ে। বলতে পারবো না নেজাল ক্যাভিটি না আগে নাকি, নেজাল ক্যাভিটি হচ্ছে কি যেটার মধ্যে আগে দেওয়া হয়, তারপর হচ্ছে ফেরিংস, তারপর ল্যারিংস, তারপর ট্রাকিয়া, তারপর হচ্ছে যে লেফট ব্রঙ্কাস, রাইট ব্রঙ্কাস, এপিক্যাল ব্রঙ্কাস। এরপর আমরা সাবডিভাইডে যাচ্ছি, এগুলো লাংসের মধ্যে আর কি। ব্রঙ্কাস তো কোথায় থাকে, লাংসের মধ্যে থাকে। আচ্ছা এবার আমরা একটু দেখি, আগাবো না, একটু লিখে নিই। আচ্ছা ঠিক আছে, লেখেন। এটা হচ্ছে ব্রঙ্কিয়াল ট্রি বলছে, ব্রঙ্কিয়াল ট্রি। আপনারা দেখবেন গরুর ওষুধের নাম আছে ব্রঙ্কোভেট, দেখছেন না ব্রঙ্কোভেট? ওই ব্রঙ্কোভেট আসছে এখান থেকে, ওই যে ঠান্ডা লাগলে ব্রঙ্কোভেট সিরাপ খাওয়ায়, এটা এখান থেকে আসছে ব্রঙ্কিয়াল। এই ব্রঙ্কিয়াল হচ্ছে লাংসের অংশ, এটা খাওয়াইলে শ্বাসকষ্ট কমে যায়, এই জন্য লিখছে ব্রঙ্কোভেট। ওইখান থেকে কিন্তু ব্রঙ্কোভেট নাম হয়েছে, বুঝছেন? এমনি জানি কাশি সিরাপ। আচ্ছা, The primary bronchus further divided to form secondary and then tertiary and two smaller bronchioles and finally. তাহলে প্রাইমারি যে ব্রঙ্কাসটা আছে এখানে যে দেখতেছি আমরা, এই যে ব্রঙ্কাসটা, এই যে ব্রঙ্কাসটা এখান থেকে যেটা ভাগ হয়েছে এটা প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি, টারশিয়ারি। অর্থাৎ ব্রঙ্কাস থেকে ব্রঙ্কাসটা কি হবে, এটা আরো ভাগ হতে থাকবে, ভাগ হয়ে কি হবে প্রাইমারি। অর্থাৎ এই টিউবটা যতবার এই যে একটা টিউব গেছে, এটা এখান থেকে আরো কি বের হবে, শিকড় বের হবে, বিভিন্ন অংশ ছোট, এখান থেকে ছোট বের হবে, এখান থেকে আরো ছোট ছোট বের হবে, এরকম করে করে এটা কি হবে ছড়াই যাবে। এটা একটা ফুসফুসের মধ্যে কিন্তু এরকম, অর্থাৎ ফুসফুসের মধ্যে যে টিউবটা ট্রাকিয়া থেকে শুরু হয়েছে এটা ছোট হতে থাকবে। ব্রঙ্কাসটা আরো আরো বেশি কি হবে, আরো ভাগ হবে ছোট নিচে দিয়ে। অর্থাৎ একটা শিকড় মনে করেন, গাছের শিকড়, এই যে একটা গাছের শিকড়, হ্যাঁ, এটা যত সামনের দিকে যাচ্ছে তত কি এরকম ভাগ হয়ে যাচ্ছে। এটা একটা গাছের শিকড়ের মতো। এই যে সেম ভাবে এখানে যেটা শুরু হয়েছে দেখেন, এটা এখানে ভাগ হয়ে গেছে, এখানে আসছে, এটা থেকে ভাগ হয়েছে, এখানে আসছে। তাহলে আমার এখানে হচ্ছে কি এই যে ব্রঙ্কাস বলতেছে, এটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, প্রাথমিক ব্রঙ্কাস। এরপর যেটা ভাগ হয়েছে এটা বলতে সেকেন্ডারি ব্রঙ্কাস। এরপর যেটা হয়েছে এটাকে বলতে টারশিয়ারি, মানে কি তৃতীয় স্তরের ব্রঙ্কাস। অর্থাৎ এই জিনিসটাও কিন্তু
সাব ডিভাইড হয়ে হয়ে আস্তে আস্তে কি হবে, ছোট হতে হতে ভিতর ঢুকে ঢুকে যখন একদম আরেক প্রাইমারি থেকে সেকেন্ডারি হবে, সেকেন্ডারিতে টারশিয়ারি হবে, এরপর যেটা হয় সেটাকে হলো ব্রঙ্কিউল। ব্রঙ্কিউল ব্রঙ্কাসের পর হচ্ছে যে ব্রঙ্কাসটা প্রাইমারি ব্রঙ্কাস থাকে, এটা আস্তে আস্তে আরো ভাগ হতে থাকে, বিভিন্ন দিকে যায়, ছোট ছোট রুটের মতো, মূলের মতো আরো সাব মূল হয়, এবং মূল হতে হতে এটা যেকোনো আর একটা ছোট হয়, এটা নাম হয় তখন ব্রঙ্কিউল হয়। কি নাম হয়? ব্রঙ্কিউল। আমি লিখি বাংলায় লিখে বুঝতে পারবো, ব্রঙ্কাস। ব্রঙ্কাসটা ছোট হয়ে হবে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল হয়। আচ্ছা আমরা একটু আগে, which ends up into alveoli where the actual gaseous exchange takes place. এগুলো আরো অনেক সাব ডিভাইড, মানে এগুলো অ্যালভিওলাই হচ্ছে যে বায়ুথলি বলে, যেটার মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অর্থাৎ বাতাসটা ঢুকে এবং ওখানের মধ্যে ব্লাডের মধ্যে অক্সিজেনটা ক্যারি হয়। অর্থাৎ ব্রঙ্কিউলটা ব্রঙ্কাস থেকে ছোট হইতে হইতে হয় ব্রঙ্কিউল, এরপর ব্রঙ্কিউলটা হয় অ্যালভিওলাই। অ্যালভিওলাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র আর কি। আপনার যেটা মনে করেন বাতাস ইয়াতে আসছে, টাকিয়া দিয়ে আসছে, ওটা প্রথমে 3টা ব্রঙ্কাসে ঢুকলো, ওই ব্রঙ্কাস গুলা ভাগ হয়ে প্রাইমারি, টারশিয়ারি, সেকেন্ডারি ব্রঙ্কাস হয়ে আরো ছোট হয়ে ব্রঙ্কিউল হয়েছে। ব্রঙ্কিউল থেকে ব্রঙ্কিউল গুলোতে ছোট হয়ে আর কি হবে, অ্যালভিওলাই হবে। অ্যালভিওলার মধ্যে মূলত খুব ক্ষুদ্র গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। অ্যালভিওলাই হচ্ছে যে কি বায়ুথলি বলে, অনেকগুলো অ্যালভিওলাই যখন একসাথে যুক্ত হয়ে যায় তখন বলে অ্যালভিওলাস বলে। আপনারা বায়ুথলির নাম শুনছেন? এগুলো হচ্ছে বায়ুথলি, এরকম বেলুনের মতো। আচ্ছা আমরা একটু আগে, Lungs, which are the essential organs of respiration, are right and left, which is further divided into lobes. Right lung is divided into 4 lobes: apical, cardiac, intermediate and diaphragmatic. Left lung is divided into 3 lobes: apical, cardiac and diaphragmatic. লাংস বলতেছে কি, লাংস এর মধ্যে লোব, মানে লাংস এর যে লোব আছে, লাংস কে কয়টা যে লোব মানে একটা টুকরা আর কি, অংশ অংশ। রাইট লাং এ বলতেছে একটা হচ্ছে এপিক্যাল লোব আছে, এপিক্যাল হচ্ছে উপরের লোবটা। কার্ডিয়াক লোব বলতে হচ্ছে যে অংশের সাথে, কার্ডিয়াক হচ্ছে হার্টের ইমপ্রেশন আছে, হার্টের সাথে যে অংশটা লাগানো আছে সেটা কার্ডিয়াক। ইন্টারমিডিয়েট হচ্ছে মাঝখানের অংশটা, যেটা মধ্যবর্তী। ডায়াফ্রাগমেটিক হচ্ছে যে ওই অংশটা যেটা হচ্ছে যেটা আপনার পদ্মা আছে, যে ডায়াফ্রাম হচ্ছে যে পদ্মাটা হচ্ছে কি বলে, আপনার বুকটাকে পেট থেকে আলাদা করছে, বুক, এটা কি বলে যে বাংলায় ডায়াফ্রামকে আমরা বলেছি পদ্মা আর কি, এখানে একটা পদ্মার মতো যেটা থাকে বুকের সাথে, যেটা উপরের অংশকে পেট থেকে আলাদা করছে, এটা হচ্ছে ডায়াফ্রাম। অর্থাৎ এখানে 4টা পার্ট বলছে রাইট লাংস, অর্থাৎ যেটা ডান ফুসফুস। একটা হচ্ছে এপিক্যাল, যেটা চূড়ায় থাকে, এপিক্যাল হচ্ছে অ্যাপেক্সের সাথে সম্পর্কিত, এপিক্যাল চূড়ায় থাকে। একটা হচ্ছে কার্ডিয়াক, কার্ডিয়াকটা হচ্ছে যে যেটা হার্টের সাথে সম্পর্কিত। কার্ডিয়াক হচ্ছে যেটার সাথে ওই হার্টের একটা অংশ লাগানো থাকে, ইমপ্রেশন থাকে, কার্ডিয়াক। ইন্টারমিডিয়েট হচ্ছে যে দুইটার মধ্যবর্তী, যেটা মাঝখানে থাকে। আর ডায়াফ্রাগমেটিক ওই অংশটা, ওই ডায়াফ্রামে, যেটা ডায়াফ্রামের সাথে ইমপ্রেশনে থাকে। তাহলে 3টা কি কি বলছে আমি একটু লিখি। ডায়াফ্রাগমেটিক মানে কি, যে অংশটা পদ্মা, মানে বুকের মধ্যে যে পদ্মাটা আছে, ডায়াফ্রাম, যে পদ্মাটা হচ্ছে কি আপনার এই যে বুকের সামনের অংশকে, এটাকে বলে পিছনেরটাকে বলে অ্যাবডোমেন, সামনেটা থোরাক্স। বক্ষপিঞ্জরের মধ্যে, বক্ষপিঞ্জর থেকে যেটা একটা প্যাটের অংশ আছে না, অর্থাৎ বক্ষপিঞ্জর যেটা থেকে প্যাটের অংশটা আলাদা। আমরা দেখবো গরু কাটার পরে একটা ভুঁড়ি পাওয়া যায় না, ভুঁড়ির আগে তো একটা পর্দা থাকে, ওই পর্দাটা হচ্ছে হার্ট টাটার গুলাকে আলাদা রাখে, হার্ট লাংস গুলো উপরের অংশে থাকে আর পিছনের অংশে পেট থাকে। ওই যে পর্দাটা, ওটা হচ্ছে ডায়াফ্রাম। ওই ডায়াফ্রামের সাথে যে জায়গাটা লাগানো থাকে ওটাকে ডায়াফ্রামেটিক। আর একটা লাংসের একটা অংশ হার্টের সাথে লাগানো থাকে, ওটা কার্ডিয়াক। আর একটা উপরে থাকে, ওই যে একদম উপরেটা, এটাকে বলতেছে এপিক্যাল, যেটা অ্যাপেক্স থাকে। আর লেফট লাংয়ে দেখা যাচ্ছে কি এখানে 3টা অংশ, এখানে ইন্টারমিডিয়েট কোনো অপশন নাই, এপিক্যাল, কার্ডিয়াক, ডায়াফ্রামেটিক। এটা একটা অংশ হচ্ছে চূড়ায় থাকে, একটা হচ্ছে হার্টের সাথে লাগানো থাকে, আরটা হচ্ছে অংশ হচ্ছে যেটা ডায়াফ্রামের সাথে লাগানো থাকে। নামকরণ কিন্তু ওভাবে করা হয়েছে, যেটার সাথে এভাবে কিন্তু নামকরণ করা হয়েছে। একটু লিখবো না লিখতে? আচ্ছা ঠিক আছে, এটা এগুলো আর কি লিখলে, এগুলো লিখবো আর কি। এগুলো বাংলা লিখবো নাকি? ডায়াফ্রাগমেটিক বাংলা লিখে দিব? হ্যাঁ ঠিক আছে, এইভাবে আর কি। এটা আসলে বাংলা কি লিখবো, এগুলো বাংলা লিখলে লেফটে শুধু ইন্টারমিডিয়েটটা নাই। এই each lung presents a large cavity
adapted to heart, which is called as cardiac impression. Each lung has a large cavity whose adapted to heart. অর্থাৎ হার্টের সাথে যেটা যেখানে এই যে এই জায়গাটাতে হার্টের সাথে এক জায়গায় লাগানো থাকে, এই জন্য এখানে একটা ইমপ্রেশন হয়ে যায়। কারণ ইমপ্রেশন মানে একটা ছাপ, হার্ট একটা ছাপ পড়ে, ওটাকে বলছে কার্ডিয়াক ইমপ্রেশন। In cattle, as we already discussed, the apical lobe of right lung receives a special bronchus directly from trachea. In horses, lungs are not divided by deep fissures and lobes are indistinct. Yes. হর্সের ক্ষেত্রে এপিক্যাল লোব নাই, ক্যাটেলের ক্ষেত্রে এপিক্যাল লোব আছে, ঠিক আছে? লোবের মধ্যে আচ্ছা Here ends anatomy. But how respiration takes place in animals? Are there any other functions of lungs other than respiration? Let's discuss these in upcoming videos. তাহলে আমরা এখন একটু কনসাইজ করি। এবার আমরা আমাদের ক্লাসে যাই, একটু সোজা করে আমরা বলে যাই। তারপর আমরা পরের ক্লাসগুলো হচ্ছে একটু বুঝলে এটা শেষ, তাহলে না বুঝলে এটা আমি সারাদিন থিওরিটিক্যাল বললে হবে না। এটা ক্লাস এটা একটু সোজা করে দেন, এটা যাতে আমার বোর্ডটা দেখতে পারবেন। তাহলে আমরা একটু পড়ি পার্টস অফ রেসপিরেটরি সিস্টেম কি কি আছে। পার্টস একটা হচ্ছে, প্রথমে হচ্ছে মাউথ এবং নোজ, মুখ এবং নাক। আমরা ওখানে বলছিলাম যে নেজাল কেভিটি, নেজাল কেভিটি বলতে হচ্ছে নেজাল বা শব্দ অর্থ কি নাকের সাথে সম্পর্কিত, যে নাকের মধ্যে যে ছিদ্রটা দিয়ে আছে এগুলোকে নাকের ছিদ্রকে বলে নেয়ার্স। তাহলে এদিক দিয়ে হচ্ছে যে নাকটা কোথায় আছে, মুখের মধ্যে আছে। তাহলে মুখ এবং নাক, আমরা কিন্তু মুখ দিয়েও কিন্তু অনেক শ্বাস নিতে পারি। যখন আমাদের নাক বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিই। এই জন্য কিন্তু মাউথও কিন্তু রেসপিরেটরি সিস্টেমের সাথে জড়িত। যখন আমাদের সর্দি লাগে, মুখ বন্ধ হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, আমরা মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে থাকি। মাউথ এবং নোজ দুটো কিন্তু পার্টস অফ রেসপিরেটরি সিস্টেম। আপনি হয়তো বলতেন যে আপনি স্যার কেন মুখকে রেসপিরেটরি সিস্টেম পার্ট বলছেন, আমরা কিন্তু মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে থাকি। তারপর হচ্ছে যে আমাদের যে নেজাল, তারপর হচ্ছে আমাদের মাথার মধ্যে ওই যে সাইনাস আছে, সাইনাস বুঝছেন? ওই যে সাইনাসের ব্যথা বলে যে আমার খুব সাইনাসের পেইন আছে, মাইগ্রেনের পেইন আছে, সাইনাসের মধ্যে, সাইনাস হচ্ছে কতগুলা মাথার খুলির মধ্যে ফাঁকা জায়গা, যেগুলোর মধ্যে শ্বাস নেওয়াটা, মাথা হাড়ের মধ্যে ফাঁকা জায়গা, যেটা হচ্ছে শ্বাস নেওয়া, বাতাসের তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। যখন সাইনাসে মাইগ্রেনের পেইন হয় তখন সাইনাসের সমস্যা হয়, আমার সাইনাসের প্রবলেম আছে। সাইনাস হচ্ছে এক ধরনের ফাঁকা জায়গা, যেখানের মধ্যে হচ্ছে শরীরের মধ্যে যে ইয়াটা ঢুকে, বাতাসটা ঢুকে, সেটা যে তাপমাত্রা, আর্দ্রতা এগুলো নিয়ন্ত্রণে এই সাইনাসটা সাহায্য করে। হচ্ছে ফেরিংস। ফেরিংস হচ্ছে যেটা আমি বলছি, যেটা কমন ওপেনিং, এটার সাথে প্রায় 7টা ওপেনিং আছে, বিভিন্ন কান, নাক, গলা সবকিছু জড়িত। এবং এটা হচ্ছে যে কমন ওপেনিং ফর হচ্ছে কি রেসপিরেটরি এন্ড ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অর্থাৎ হচ্ছে যে খাদ্যনালী, মানে আপনার খাদ্য যেটাতে খাদ্য হজম হয়, ওই যে ওই সিস্টেমটা রেসপিরেটরি সিস্টেম আর ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম কি বলে, হজমের সিস্টেম আর কি। ওই যেগুলো রুমেনেট এগুলো আছে সবগুলোর ওপেনিং কিন্তু ফেরিংস। ফেরিংস দিয়ে কিন্তু এইটার সাথে 7টা কানেকশন আছে, 7টা ওপেনিং কানেকশন, নাকের সাথে, কানের সাথে, তারপর হচ্ছে যে এখানে ভিতরের সাথে এবং এই অন্ননালীর সাথে কানেকশন আছে। তারপর হচ্ছে এটা দিয়ে কিন্তু শ্বাসনালীতে এবং খাদ্যনালী দুটোতে প্রবেশ করা যাচ্ছে। ফেরিংস, ফেরিংস হচ্ছে বাংলায় বলে যে গলবিল, ঠিক আছে? আর এরপর আমরা কি বলছি ল্যারিংস। ল্যারিংসটা হচ্ছে যে যেটার মধ্যে ভোকাল কর্ড আছে, ল্যারিংস হচ্ছে ভোকাল কর্ড আছে, যেটা এটা কি এখানে স্বর উৎপন্ন হয়। ওই যেটা বলছি যে গলার নিচে এখানে ল্যারিংস, এখানে ভোকাল কর্ড আছে। এই ল্যারিংস দিয়ে এটা দিয়ে বলছি যে কি দিয়ে তৈরি, কার্টিলেজ দিয়ে তৈরি। এগুলো কিন্তু কার্টিলেজ, বোন না, বোন তো অনেক শক্ত হয়, কার্টিলেজ দিয়ে তৈরি। এটা দিলে কি ল্যারিংসের বাংলা হচ্ছে ষড়যন্ত্র। ল্যারিংসের বাংলাটা আসলে যে এটা মনে হয় ইয়া বলে নাকি ভোকাল কর্ড বলতে পারে নাকি, ষড়যন্ত্র বা ষড়যন্ত্র এরকম বলতে পারে। ভোকাল কর্ডের যে অংশটা থাকে এটা ল্যারিংসে থাকে। এটা হচ্ছে যে একেবারে, এটা কিন্তু ল্যারিংসটা কিন্তু খাদ্যনালীর অংশ না। ফ্যারিংসটা হচ্ছে কমন ওপেনিং, ফ্যারিংসের পরে কিন্তু ল্যারিংস থাকে। এটা দিয়ে কিন্তু আপনার ওই শ্বাস শুরু, ল্যারিংস দিয়ে কিন্তু শ্বাসতন্ত্র শুরু। ল্যারিংসের পর আছে যেটা বলছি কি ট্রাকিয়া। প্রথমে হচ্ছে এখানে ফ্যারিংস, ঠিক আছে? ফ্যারিংসের পর হচ্ছে এখানে হচ্ছে কি
ল্যারিংস, ল্যারিংস এর হচ্ছে কি ট্রাকিয়া। টাকিয়া, টাকিয়া, টাকিয়াকে কি বলে? উইন্ড পাইপ বলে। এটার মধ্যে বাতাস চলাচল করে, উইন্ড পাইপ বলে। গলা এবং ফুসফুসের সংযোগকারী পথ, গলা এবং ফুসফুসের সংযোগ বাংলা লিখছে আর কি। গলা ফুসফুস আপনারা বুঝতেছেন, ওটা দিয়ে বাতাসটা ফুসফুসের মধ্যে দিয়ে যায় আর কি। যেটা নাক দিয়ে ঢুকে ওটা ফেরিংস হয়ে ল্যারিংস হয়ে ট্রাকিয়া হয়ে এটা ফুসফুসে যাচ্ছে বাতাসটা, উইন্ড পথ না, উইন্ড পাইপ। আবার লাস্ট হচ্ছে কি লাংস, লাংস হচ্ছে কি ফুসফুস, যেটাকে বাংলায় বলে ফেসকা। ছিলেন না গরুর ফেসকা বলে কোনটা? ওই যে বড় একটা এই অংশ থাকে না ফেসকা, ওটা ফেসকা বলে। ফুসফুস। এরপর হচ্ছে কি ব্রঙ্কাস। 8 নম্বর, এই 7 নম্বর হচ্ছে 7 নম্বর হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস হচ্ছে লাংসের মধ্যে থাকে আর কি। ব্রঙ্কাস হচ্ছে যে প্রাইমারি টাকিয়াতে বের হয়, যেটা প্রাইমারি তিন থেকে তিনটা যায়। এটা হচ্ছে এপিক্যাল লোবে হচ্ছে এপিক্যাল ব্রঙ্কাস, আর ভিতরের এটা থাকে হচ্ছে রাইট লাংস আর রাইট ব্রঙ্কাস, আর লেফট লাং হচ্ছে যে লেফট ব্রঙ্কাস। তিনটা ব্রঙ্কাস থাকে, এপিক্যাল, রাইট, লেফট। এপিক্যাল, রাইট লেফট হাতে, রাইট, লেফট। আমরা বলছি না একটা, হ্যাঁ লিখছি এটা, রাইট, লেফট। ব্রঙ্কাস গুলা বাহুতে থাকবে, বাক হয়ে আরো কি হবে? ছোট ছোট হয়ে যাবে। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি হয়ে এখানে এগুলো মনে করেন কি ব্রঙ্কিউলস। ব্রঙ্কাসের পর হবে কি ব্রঙ্কিউলস। ব্রঙ্কিউলস এটা আমি বাংলায় লিখলে এভাবে লিখতে পারি যে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল। ব্রঙ্কাসটা হয়ে যাবে ব্রঙ্কিউল, ঠিক আছে? ব্রঙ্কিউলের পর হবে কি লাস্ট হবে কি বায়ুথলি, অ্যালভিওলাই। বাংলায় লিখে আমি অ্যালভিওলাই, যেটা আপনারা বুঝতে পারেন। যেটার মধ্যে কি হয় গ্যাস এক্সচেঞ্জ হয়, যেটার সাথে ব্লাডের কানেকশন হয় একদম প্রাইমারি লেভেলের, যেটার সাথে যেখানে গ্যাস এক্সচেঞ্জ হয়, অক্সিজেন ঢুকে ও কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, অ্যালভিওলাই। বায়ুথলি, এটা কি বলে? বায়ুথলি বলে। এখানে এসে গুলো কিরকম জানেন? এরকম টাইপের। এখানের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়ে থাকে। আচ্ছা এটা মোটামুটি এখানে কিছু ছবি টবি আছে, আপনাদেরকে দেখাই, দেখতেছি আর কি। দেখা যায় লাংসের ছবি, ফেসকা, যেটা আমরা গরু কারো ফেসকা বলে আর কি। ঠিক আছে, লাংসের ছবি। ওকে, এটা লাংসের এই ব্রঙ্কাস ব্রঙ্কিউল হলো লাংসের ভিতরে আর কি। মানে এগুলো হচ্ছে যে কতগুলা, মানে এগুলো নালীর ভিতরে নালীর ভিতরে নালী, লাস্ট হচ্ছে বেলুন, ওই বেলুন দিয়ে বাতাস এক্সচেঞ্জ করে, এই হচ্ছে বিষয়। নালীগুলো হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়ার পর ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল, অ্যালভিওলাই, তারপরে এটা দিয়ে গ্যাস এক্সচেঞ্জ করে। এটা হচ্ছে রাইট সাইড, এটা হলো লাংস। দেখা যায় লাংস, রাইট সাইড, লেফট সাইড। এটা কুকুরের লাংস দেখাইছে আর কি। এটা স্পিসিস টু স্পিসিস আমার লাংসে ডিফারেন্স আছে। মনে করেন যে গরুর ক্ষেত্রে যেরকম আর সবগুলোর ক্ষেত্রে সেরকম এরকম না, মানে মুরগির ক্ষেত্রে একরকম হবে। মুরগির ক্ষেত্রে থাকে যে এয়ার স্যাক থাকে, ওটা বায়ুথলি বেশি থাকে, কারণ মুরগি এই জন্য কিন্তু উঠতেও পারে, ভিতরে বাতাসটা রাখতে পারে। পাখির ক্ষেত্রে এয়ার স্যাক থাকে, এয়ার স্যাক এটা বায়ুথলি বেশি থাকে ওদের ওখানে। মানে আমি কাটা আপনি কেটে দেখেন যে ওখানে এরকম পকেট থাকে, বাতাসটাকে ধরে রাখার জন্য। ওরা কিন্তু লাংসের বাইরেও এয়ার স্যাক থাকে। এয়ার স্যাক হচ্ছে যে এয়ার মানে বায়ু, স্যাক মানে থলি, বায়ুথলি। ওটার মধ্যে ওরা বাতাস ঢুকে হালকা করে নিতে পারে, ওদের কতটা বায়ুথলি আছে এর মধ্যে এয়ার স্যাকে। পাখির ক্ষেত্রে এয়ার স্যাক বেশি থাকে। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে একটা এই মোটামুটি এটা হয়ে গেল। এটা তো মোটামুটি বুঝছেন না? কোনো প্রশ্ন আছে? ফেরিংস, ফেরিংস 7 ওপেনিং, 7টা ওপেনিং আছে, 7টা মুখ আছে। ফেরিংস 7 দিক দিয়ে কানেকশন আছে, নাকের সাথে, কানের সাথে, গলবিলের সাথে, গলার সাথে, খাদ্যনালীর সাথে, এরকম 7 দিকের কানেকশন আছে। রুমেনের সাথে আছে, রুমেনের সাথে তো অবশ্যই। এটা দিয়ে রুমেনে যাচ্ছে না, ফেরিংস থেকে ইসোফেগাস বলছি না, ওই পড়াইছি যে ফেরিংস, ইসোফেগাস, রুমেন, রেটিকুলাম, ওমেজা বলছি না, ওই ফেরিংসটা কমন ওপেনিং। আচ্ছা, আবার আমরা এখান থেকে একটু বের হয়ে যাই।
এখন যেটা পড়াবো একটু বুঝতে কষ্ট হবে, এটা একটু কঠিন, এটা এত সহজ করে বোঝানোর উপায় নাই, তারপর আমি চেষ্টা করব। এটা বলতেছে যে শ্বাস গ্রহণের ধাপ। Hello everyone, welcome back to Vet Bites. In our last video, we have discussed the basics of anatomy of respiratory tract starting from nostrils to lungs. Let's go into physiology. Now just take a moment, breathe in, breathe out. What you guys did just now is called as তাহলে একটা হচ্ছে ব্রিথ ইন মানে হচ্ছে শ্বাসটা ঢুকতেছে, ব্রিথ আউট মানে হচ্ছে শ্বাসটা বের করতেছি। ভেন্টিলেশন। Ventilation is the process of exchanging gases or act of bringing air into and expelling air from lungs. তাহলে ভেন্টিলেশন হচ্ছে যে অ্যাক্ট অফ ব্রিংগিং এয়ার, মানে বাতাসকে ঢুকানো এবং গ্যাস লাংস থেকে যেটা দূষিত বা সেটাকে বের করে দেওয়া, এটা হচ্ছে ভেন্টিলেশন। ঠিক আছে, ওই যে ভেন্টিলেশন সাপোর্ট কিন্তু আইসিইউ তে দিয়ে থাকে, যাদের শ্বাসকষ্টের সমস্যা তাদের কিন্তু এক্সট্রা করে অক্সিজেন দিয়ে ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে থাকে। অর্থাৎ এটা কারণ, এটা মূল থিমটা হচ্ছে কি বাতাসকে ঢুকাইতে হবে আর গ্যাসগুলোকে লাংস থেকে বের করতে হবে, নাহলে তো মানুষ বেঁচে বা প্রাণী বেঁচে থাকবে না। Mechanism of ventilation or respiratory cycle occurs in two phases, inspiratory phase and expiratory phase. তাহলে এখানে বলতেছে যে ইনস্পিরেটরি ফেজ বলতে বোঝাচ্ছে ইনস্পিরেশন। ইনস্পিরেশন হচ্ছে বাতাস ঢোকা, এক্সপ্রেশন বের হওয়া, আর এক্সপিরেশন হচ্ছে কি বাতাস বের হওয়া। ইনস্পিরেশন মানে কি বাতাস ঢুকছে, আর এক্সপিরেশন মানে কি বের হয়ে গেছে। তাহলে আমরা এখন এটা যে কেমনে ঢুকে কেমনে ভিতরে অ্যাবজর্ব হচ্ছে আর কেমনে বের হচ্ছে ওটা পড়বো, মেকানিজমটা পড়বো। কিন্তু জিনিসটা একটু কঠিন আছে, বোঝানো কষ্ট হলে আমি চেষ্টা করবো। আচ্ছা, These occurs with the help of respiratory muscles. Major muscles of respiration are diaphragm, which is dome-shaped muscle placed between thoracic and abdominal cavity. তাহলে রেসপিরেশনটা কিসের মাধ্যমে বলছে? মাসেলের মাধ্যমে। রেসপিরেশন হয়তো একদম মাসেলের মাধ্যমে। প্রাইমারি মাসেলটা বলছে কি ডায়াফ্রাম। ওই যে দেখেন এই যে এটা রিবস আছে বুকে, এটা কি বলে? বক্ষপিঞ্জর, থোরাক্স। থোরাক্স এটা হচ্ছে পেটের অংশ, এই দুটার মাঝখানে কি আছে? পর্দা আছে। এই পর্দাটা হচ্ছে কি ডায়াফ্রাম। ডায়াফ্রাম শব্দ হচ্ছে কি পর্দা। এই পর্দাটা কিসের মাঝখানে আছে? পেট এবং বুকের মাঝখানে। সোজা কথা। তাহলে এটা কিন্তু রেসপিরেশনের ভূমিকা আছে। কোথায়? শ্বাস নেওয়াতে। এটা হচ্ছে যে, এবং আরো কিছু মাসেল আছে। আচ্ছা, কিছু বলবে? নিয়ে যাও। তাহলে আপনারা প্রথমে একটা জিনিস জানলেন যে শ্বাসের সাথে ডায়াফ্রামটা জড়িত। ডায়াফ্রামটা হচ্ছে কি পর্দা, যেটা বুকের সাথে এই আপনার বুকের সাথে পেটকে আলাদা করছে। এই পর্দাটা ওটা মাসেলের আছে, সম্পর্ক আছে। এরপর আমরা বলতেছি যে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, কিছু মাসেল আছে। এক্সটার্নাল হচ্ছে, আচ্ছা একটু আগে, external intercostals, which is located in between the ribs and the muscle fibers are directed caudo-ventrally. Internal intercostals, which is also located in between the ribs and the muscle fibers are directed cranio-ventrally. এক্সটার্নাল অর্থাৎ বাইরের, ইন্টার হচ্ছে যে কোস্টাল। কোস্টাল মানে হচ্ছে রিবস। কোস্টাল বলতে বোঝাচ্ছে এই যে বুকের যে রিবস গুলো আছে, এগুলো একটা নাম হচ্ছে কোস্টাল। এগুলো ইন্টারকোস্টাল। এক্সটার্নাল ইন্টারকোস্টাল রিবস বলতে এই যে বক্ষপিঞ্জর যেটা আছে, বক্ষপিঞ্জর, এটা বক্ষপিঞ্জর না? এগুলোর সাথে আপনার দেখেন বুকের যে হাড্ডি বক্ষ, ওটার সাথে কতগুলো মাসেল লাগানো থাকে। ওই মাসেল গুলা মধ্যে একটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, যেটা হচ্ছে যে বাইরের দিকে থাকে। ইন্টারকোস্টাল মাসেলের একটা বাইরের পার্ট, এটা এক্সটার্নাল বাইরে, একটা ইন্টারনাল ইন্টারকোস্টাল। ইন্টারকোস্টাল বলতে হচ্ছে যে দুইটা রিবসের, ইন্টার মানে হচ্ছে ভিতরে, দুইটা যে এটা রিবস। রিবস মানে কি হাড্ডিগুলা, কি বুকের কি বলে এগুলোকে? রিবস বলতে বুঝেন আপনারা? পাঁজরের যে এগুলো যে বক্ষ, এই যে এগুলোকে রিবস বলে। এই যে এগুলো রিবস, ঠিক আছে? এই যে এগুলো রিবস দেখছেন, এগুলো একটা প্রত্যেকটা একটা রিবস বুকের হাড্ডি। এক্সটার্নাল ইন্টারকোস্টাল বলতে হচ্ছে দুইটা যে পাঁজরের দুইটা হাড্ডির মাঝখানে যে জায়গাটা আছে, এখানে যে মাসেলটা লাগানো থাকে, এটা হচ্ছে যে কি এক্সটার্নাল না ইন্টারকোস্টাল মাসেল। মানে না, আমি বলি এখানে আপনি এক্সটার্নাল ইন্টারনাল বাদ দেন।
দুইটা রিপসের মাঝখানে যে জায়গা আছে ওখানে যে মাসেলটা লাগানো থাকে ওটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল মানে দুইটা রিপস হচ্ছে কোস্টাল, একটা কোস্টাল দুইটা কোস্টাল, দুইটার মাঝখানে হচ্ছে ইন্টারকোস্টাল। তাহলে ইন্টারকোস্টাল হচ্ছে ওইটাই ওই অংশটা মাসেল যেটা হচ্ছে যে দুইটা রিপসের মাঝখানে থাকে। আবার এর মধ্যে দুই ধরনের মাসেল আছে, একটা হচ্ছে যে বাইরের দিকে থাকে এক্সটার্নাল, আরটা থাকে ভিতরের দিকে ইন্টারনাল। আমি কথা বুঝতে পারছি? এই যে বক্ষপিঞ্জ যেটা আছে, এই যে বক্ষপিঞ্জ যেটা দেখতেছেন আপনি, এই যে বক্ষপিঞ্জ হাড্ডি গুলো আছে এখানে, এই দুইটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে যে মাসেলটা থাকে এটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। ইন্টারকোস্টাল মাসেলের মধ্যে যেটা বাইরের দিকে থাকে সেটা হলো এক্সটার্নাল, আর যেটা ভিতরের দিকে থাকে হলো ইন্টারনাল। এই দুইটারে কিন্তু রেসপিরেশনের ভূমিকা আছে, বাইরে ভিতরে। বাইরেরটা এক্সটার্নাল মাসেল, ভিতরটা ইন্টারনাল মাসেল, পুরোটাকে বলে ইন্টারকোস্টাল মাসেল। এই ইন্টারকোস্টাল বলতে দুইটা রিপসের মাঝখানে যে মাসেলটা সেটা ইন্টারকোস্টাল মাসেল বলে। First phase is inspiration, which is inflow of air into lungs. It is an active process. Contraction of external intercostals causes outward and forward movement of ribs, and hence the transverse diameter of the thorax increases. Contraction of diaphragm causes decreases in the anterior convexity of the diaphragm, hence the longitudinal diameter increases. The lung shows increase in the volume. If the volume increases, pressure decreases. এখানে একটু জটিল আছে, জিনিসটা একটু বোঝানো কষ্ট হবে। আগেরটা না পরেরটা বুঝতেছি। Hello everyone, welcome to our channel. Forward movement of ribs and diaphragm and causes its relaxation. Contraction of external intercostals causes outward and forward movement of ribs, and hence the transverse diameter of the thorax increases. Contraction of diaphragm causes decreases in the anterior convexity of the diaphragm, hence the longitudinal diameter in. তাহলে ইন্সপিরেশন যখন বাতাসটা ঢুকতেছে, যখন অ্যাক্টিভ প্রসেস, যখন মানে এই যে আমার শ্বাস নিতে বাতাসটা ঢুকলো, তখন আমাকে কি করতে হবে? বাতাসটা যাতে ভিতরে বেশি নিতে পারে সেটা জায়গা করে দিতে হবে। আমার প্রথম কথা হচ্ছে দেখেন, একটা জিনিস যখন একটা গোলের জায়গার মধ্যে ঢুকতেছে, আমাকে বেশি করে বাতাস ধারণ করতে হয়, সেই জায়গাটা আমাকে দিতে হবে। তাহলে কি হবে? এখানে হচ্ছে কন্ট্রাকশন অফ এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, অর্থাৎ যে মাসেলটা দুইটা রিবসের বাইরের অংশ আছে সেটা হচ্ছে সংকুচিত হয়ে যাবে। তাই সংকুচিত হলে তো জায়গা বড় হবে, বুঝা গেছে? এই যে আমি বলছি যে দুইটা এখানে রিবস আছে, দুইটা রিবসের মাঝখানে একটা মাসেল আছে, এটা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। এটার একটা বাইরের অংশ আছে, একটা ভিতরের অংশ আছে, যেটা বাইরের অংশ এক্সটার্নাল। তো ওটা যখন সংকুচিত হবে তখন কিন্তু স্পেস বাড়বে। আবার বলতেছে যে ডায়াফ্রামটা সংকুচিত হচ্ছে, তা ডায়াফ্রাম যদি সংকুচিত হয়, ডায়াফ্রাম যদি মনে করেন এই যে ডায়াফ্রামটাকে সংকুচিত নিচে দিয়ে লেগেছে, তাহলে এই জায়গাটা বড় হয়েছে না, তাহলে এখানে বাতাসটা ঢুকতে পারতেছে। আর এটা যদি বড় হয়ে থাকে সামনের দিকে, মনে করেন আমাদের অনেক সময় কিন্তু লাগে বুকের মধ্যে ডিপ দিয়েছে মনে হয়, তখন কিন্তু আমাদের শ্বাসকষ্ট নিতে সমস্যা হয়। দেখবেন অনেক সময় আমরা ওভার ফিডিং করে ফেলি, অতিরিক্ত খেয়ে ফেলি, তখন আমাদের কিন্তু বুকের মধ্যে ব্যথা লাগে। তখন হচ্ছে আমাদের গ্যাস, যখন আমাদের এই যে পেটের মধ্যে যখন গ্যাস হয়, ওই ইয়াটা যেটা আছে ওটা উপরের দিকে উঠে যায়, আমাদের কিন্তু খারাপ লাগে। তো তখন আপনার যেখানে কিন্তু এখন আপনাকে যদি বেশি পরিমাণ বাতাস ঢুকাইতে হয়, পর্দা যেটা আছে পর্দাটা কিন্তু এরকম, ঠিক আছে, এরকম একটা পর্দা, আর এই পর্দাটা যদি এরকম সামনের দিকে এরকম হয়ে থাকে, তাহলে এই জায়গাটা কমে যাচ্ছে না, এই জায়গাটা কমে যাচ্ছে না। এখন এটাকে কি করতে হবে? আমাকে পিছনের দিকে নিয়ে সংকুচিত করতে হবে। তাহলে কি হয়? তখন আমি এরকম করে দিব, তখন কিন্তু বাতাসটা কিন্তু কি হবে? বড় হবে। আবার উপরের যে মাসেলটা আছে এটা যখন সংকুচিত হবে তখন স্পেস বড় হবে, স্পেস বড় হলে বেশি বাতাস ঢুকতে পারবে। তাহলে এটা হচ্ছে কি কন্ট্রাকশন অফ ইন্টারকোস্টাল ট্রান্সভার্স, মানে এটা ট্রান্সভার্স অর্থাৎ প্রশস্ত দিক দিয়ে,
প্রস্থের দিক দিয়ে এটা সংকুচিত হয়ে যাবে, তখন কিন্তু সংকুচিত হয়ে স্পেসটা একটু বড় হয়ে যাবে। এবং কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম, লংগিটিউডাল ডায়ামিটার মানে এটা সাধারণত এখানে দেখাচ্ছি, আপনি একটু খেয়াল করছেন এদিক থেকে কিন্তু এদিকে চলে আসছে, তখন কিন্তু স্পেসটা বড় হয়েছে, তখন কিন্তু আমার কি হবে, সহজে বাতাসটা ভিতরে ঢুকবে, ঢুকার সময় স্পেস বড় হবে, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলও সংকুচিত হয়ে যাবে, ডায়াফ্রামটাও কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, বাতাসটা বেশি করে ঢুকবে। Increases. The lung shows increase in the volume. If the volume increases, pressure decreases. Pressure inside the alveoli becomes subatmospheric. That is, the pressure is below the atmospheric pressure. This pressure gradient favors the flow of atmospheric air into. যখন বাতাস ঢুকে তখন লাংয়ের ভলিউম বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধি না পেলে বাতাস ঢুকতে পারবে? আচ্ছা, তখন হচ্ছে যখন আয়তন বৃদ্ধি পায় তখন প্রেসারটা কমে যায়, বাইরে যখন ভিতরে প্রেসারটা কমে যায় তখন বাইরে থেকে অধিক প্রেসার থেকে ভিতরের দিকে কম প্রেসারের দিকে বাতাস ঢুকে যায়, তখন হচ্ছে ইন্ট্রাঅ্যালভিওলার প্রেসার হচ্ছে কি হয়, অ্যাটমসফেরিক প্রেসার চেয়ে কম হয়। এখানে দুটো জিনিস বুঝেন, ইন্টারঅ্যালভিওলার প্রেসার মানে কি, অ্যালভিওলা হচ্ছে লাংসের সবচেয়ে লাস্টের অংশ, আমি বলছি কিনা, বায়ুথলি। যখন হচ্ছে যে লাংসের ভলিউম বেড়ে যায় এবং প্রেসার যখন কমে যায় তখন কিন্তু ইন্টারঅ্যালভিওলার যে প্রেসারটা আছে, যে অ্যালভিও যে বায়ুথলি যেগুলো আমি পড়াইছিলাম, যেগুলো হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিওলাই, ওই অ্যালভিওলাসের প্রেসার কমে যায়। যখন আপনার যেখানে প্রেসার কমে যাবে সেখানে হচ্ছে অধিক প্রেসার থেকে বাতাস ঢুকে কম প্রেসারের জায়গাটা চলে আসবে, ফলে লাংসের মধ্যে ফ্লো অফ অ্যাটমসফেরিক এয়ার টু লাংস, অর্থাৎ যখন শ্বাসটা নিব তখন লাংসের ভলিউম আয়তন বেড়ে যাবে এবং লাংসের প্রেসার কমে যাবে। লাংসের প্রেসার কমে যাওয়া মানে হচ্ছে কি, লাংসের যে অ্যালভিওলাই, যে লাস্টে বায়ুথলি আছে, সেগুলোর হচ্ছে প্রেসার কমে যায়। যখন একটা জায়গায় যখন প্রেসারটা কমে যায় বাতাসের, তখন যেখানে অধিক প্রেসার আছে সেখান থেকে বাতাসটা ঢুকে ওই জায়গাটা দখল করবে, যেমন সাইকেলের পাম্পের মতো। প্রেসার যখন কমে যায়, যখন অতিরিক্ত প্রেসার দিচ্ছি, ওইখান থেকে বাতাসটা ঢুকে ওই সাইকেলের যে টিউব আছে ওটা কিন্তু কি হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, সেম ওরকম। আচ্ছা, The lungs. Next phase is expiration, which is আমরা এখন কোনটা ওটা হচ্ছে, তাহলে এর মধ্যে এটা হচ্ছে ইন্সপিরেশন করছি আমরা। ইন্সপিরেশন বুঝছি আমরা কি বলছি, আমি বলি ইন্সপিরেশন বলতেছি যে আমার ডায়াফ্রামটা সংকুচিত হবে, পর্দাটা সংকুচিত হবে, সংকুচিত হলে যে স্পেস বাড়বে এবং আমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলটা সংকুচিত হবে, ফলে কি হবে, এর মধ্যে বাতাসটা বেশি করে ঢুকবে এবং হচ্ছে যে আমার ওই সময় হচ্ছে যে আমার লাংসের ভলিউম বেড়ে যাবে, প্রেসার কমে যাবে। তাহলে প্রেসার কমে গেলে অ্যালভিওলার প্রেসার কমে যাবে, তখন অধিক ঘনত্বের প্রেসার থেকে বাইরের যে অ্যাটমসফিয়ার হচ্ছে এনভায়রনমেন্ট, আমাদের যেটা পরিবেশ, ওখান থেকে বাতাসটা আমাদের কম প্রেসারের জায়গায় ঢুকে যাবে। তাহলে আমার বাতাসটা আমাদের শ্বাস গ্রহণ করছি, এখন আমরা বের করবো কোনটা, শ্বাস বের করবো কিভাবে, যেটা আমরা ত্যাগ করি কার্বন ডাই অক্সাইড, সেটা আমরা এক্সপিরেশন কিভাবে করবো, তখন কি হয় ওটা বলতেছি আমরা একটু। outflow of air from lungs. Contraction of internal intercostals causes inward and downward movement of ribs, and hence the transverse diameter of the thorax decreases. Contraction of abdominal muscles forces the diaphragm and causes its relaxation. Diaphragm returns back to its original position, and hence longitudinal diameter decreases. তাহলে এখন হচ্ছে যে আমরা যখন ঢুকানোর সময় কিন্তু আমরা কিন্তু এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসলটা কন্ট্রাকশন হচ্ছে। এখন যেটা ইন্টারনাল ইন্টারকোস্টাল একটা বলছি না, বের হওয়ার সময় ওটা কনস্ট্রাকশন, ইন্টারনাল ইন্টারকোস্টালটা থাকে ভিতরের দিকে, ওটা সংকুচিত হবে এবং ওই যে ডায়াফ্রামটা রিল্যাক্স হয়ে যাবে। ডায়াফ্রামটা এখানে এই জায়গায় ছিল, তাহলে এখানে স্পেসটা কমে গেছে, স্পেসটা কমে যাওয়ার সামনে দিয়ে চলে আসছে এবং ওই যে ভিতরের যে ইন্টারকোস্টাল মাসল যেটা বলছি, দুইটা রিক্সের মাঝখানে যে মাসলটা, ওটা সংকুচিত হবে। ঢুকার সময় সংকুচিত হবে বাইরের ইন্টারকোস্টাল মাসলটা, এক্সটার্নালটা, আর বের হওয়ার সময় ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসলটা সংকুচিত হবে এবং ডায়াফ্রামটা রিল্যাক্স হয়ে যাবে। ডায়াফ্রামটা সংকুচিত হয়েছিল, রিল্যাক্স হয়ে গেছে, তার কিন্তু তখন কিন্তু কি হয়েছে, এই স্পেসটা কিন্তু কমে গেছে, তখন কি হবে, বাতাসটা এখান থেকে আস্তে করে বের হয়ে যাবে। ঢুকার সময় এগুলো সংকুচিত ছিল। এই এখানে কোনো বোঝার সমস্যা থাকলে বলেন, এখানটা খটকা লাগতে পারে। আরেকটু করে বলি, সেটা হচ্ছে যে রিবস যে দেখতেছি আমরা, রিবস, এই যেগুলো হচ্ছে রিবস বলে, আমাদের প্রত্যেকের এখানে আছে, একটা একটাকে গণা যায় না, এগুলো একটা একটা, দুইটা রিবস, এটা দুইটা রিবস দল, এটা মাঝখানে একটা মাসল আছে, এটা কিন্তু মাংস, যে হাড্ডির মাংস আর কি, গরুর হাড্ডির মাংস, হরিণা মাংস বলে না, কি জানি বলে। এই যে মাংসটা কিন্তু অনেক মজা হয়। এই মাংসের যেটা বাইরের লেয়ার, এটাকে বলে এক্সটার্নাল ইন্টারকোস্টাল। কোস্টাল বলতে দুইটা রিবসকে বলে কোস্ট, রিবস আর একটা নাম কোস্টাল। এই দুইটা রিবসের মাঝখানে যেটা ভিতর আছে বলে এটা হলো ইন্টারকোস্টাল, মানে এক্সটার্নাল, এটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মানে
দুইটা রিবসের মাঝখানে যেটা জায়গা আছে ওই মাসেলটাকে বলে ইন্টারকোস্টাল। ইন্টারকোস্টাল মানে এটা মাঝ আছে সেজন্য, যেটা বাইরের দিকে যেটা আছে এটা এক্সটার্নাল, যেটা ভিতরের দিকে আছে ইন্টারনাল। যখন ঢুকবে তখন হচ্ছে এক্সটার্নালটা সংকুচিত হবে যাতে এটা স্পেসটা বড় হয়, আবার ডায়াফ্রামটা সংকুচিত হবে যাতে বাতাসে, ডায়াফ্রাম হচ্ছে পর্দাটা, ওই যে পেট এবং বুকের মাঝখানে যে পর্দাটা সংকুচিত হবে, তাই বাতাসটা বেশি পরিমাণ ঢুকবে। আর যখন বের হবে তো এর ভিতরের দিকে যে লেয়ারটা আছে না ইন্টারনাল ইন্টারকোস্টাল, এটা সংকুচিত হবে, ঠিক আছে? বাইরেটা ঠিক থাকবে এবং হচ্ছে ডায়াফ্রামটা রিল্যাক্স হয়ে যাবে, মানে ডায়াফ্রামটা উপরের দিকে উঠে যাবে। আগে যেরকম সংকুচিত করছি তখন কি হবে, বাতাসটা শরীর থেকে বের হয়ে যাবে। এই হচ্ছে বিষয় আর কি। স্যার ইন্টারনাল আর এক্সটারনালের ভিতরে কি বাতাস থাকে না? না, ওটা বাতাস থাকে না, ওটা হচ্ছে মাসেল লেয়ার আর কি। ওটা হচ্ছে বাইরে থেকে ওটা এক ধরনের কন্ট্রোলে হেল্প করে। এটা আমার যদি বুকের মধ্যে ধরি আমি, এই যে আমার বুকের যে রিবসের মধ্যে বাইরের যে দুইটা লিপসের মাঝে ওটা হচ্ছে একটা এক ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। ওটার ভিতরে তো বক্ষপিত বাতাসের ইয়াটা আর কি, লাংসের বিষয়টা আর কি। ওরা এক ধরনের মানে নিয়ন্ত্রণ করতে হেল্প করে। ওটার মধ্যে বাতাস থাকে না, ওটা মাসেলটা ওইটাতে হেল্প করে, স্পেসটা ছোট বড় করে আর কি। সংকুচিত হয় বুঝছেন যে এটা ওইটা সংকুচিত হয় বলতে ওটা আসলে আপনাকে কিভাবে বুঝাবো, ওটা মানে মাসেলটা স্কুইজ করে আর কি, ছেড়ে দিয়ে বড় হয় আর কি। এটা আলাদাভাবে বানাইছে সিস্টেমটা। সংকুচিত বলতে মানে এটাকে এভাবে ওইটা শ্বাসকষ্ট ফুলে যাবে তো, ফুলে যায় আবার চিকন হয়ে যায়, এটা একদম নিয়ম আছে। আবার এরকম করে স্পেসিফিক বড় করে আনা হালকা, এটা হালকার মধ্যে যে শ্বাসটা নিতে পারে। আবার অনেকের সমস্যা যাতে শ্বাসকষ্ট হয় তখন কিন্তু এগুলো কিন্তু ঠিকভাবে কাজ করে না বলে কিন্তু শ্বাসকষ্ট হয়ে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে এটা মাসেলটা ওইটা স্কুইজ করে আবার এটাই বড়, এটা ছোট বড় হয় 19-20 আর কি। এটা তো আর ওরকম বোঝা যাবে না, আপনি তো নরমালি বুঝতে পারবেন না। মাসেলটা স্কুইজ হয়ে স্পেসটাকে কম বড়, বেশি কম করে মাসেলটার সাথে ডায়াফ্রামটা, এই দুটো মিলে। So the volume of the lung decreases and pressure increases. The intra-alveolar pressure is greater than the atmospheric pressure, which causes the expulsion of gases from the lungs. তাহলে বলতেছে যে এই সময় যখন আমরা বের করব তখন হচ্ছে ফুসফুসের আয়তন কমে যাবে, ভলিউম অফ দ্য লাংস ডিক্রিজেস, এবং আয়তন কমে গেলে প্রেসারটা বেড়ে যায়। কারণ বাতাসটা আয়তন কমে যায়, তো যে বেশি জায়গাতে প্রেসার কম, কম জায়গাতে প্রেসার বেশি, প্রেসারটা বেড়ে যায়। তখন কি হয়, এই যে যে বায়ুথলি যেগুলো প্রেসার আছে সেটা হচ্ছে বাতাসের প্রেসার হচ্ছে বেশি হয়, তখন কিন্তু ওইখান থেকে বাতাসটা ওই বের হয়ে যাবে, কিন্তু নাক দিয়ে বের হয়ে যাবে। শেষ, আমারও শেষ। জানেন না, শেষ করে দিব, 2-3 মিনিট আছে। আচ্ছা দিয়ে আসো।
মোটামুটি শেষের দিকে। তাহলে এখানে আমরা যেটা বলছি, যখন বাতাসটা বের হয় তখন হচ্ছে যে এই দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসল কন্ট্রাকশন হয় এবং ডায়াফ্রাম যেটা আছে রিল্যাক্স হয়ে যায়, ফলে স্পেসটা কমে যায়, এবং হচ্ছে যে ইন্ট্রাঅ্যালভিওলার প্রেসার যেটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পায়, কারণ হচ্ছে যে লাংসটা তখন কি হয়, সংকুচিত হয়ে যায়, ভলিউম কমে যায়, এবং বাইরের বাতাসের চাইতে ভিতরের বাতাসের চাপ বেশি থাকে, ফলে ভিতর থেকে বাতাস বাইরে অ্যাটমসফিয়ারে চলে যায়, এভাবে আমরা বাতাসটা ত্যাগ করি। এভাবে বললাম আর কি জিনিসটা, ঠিক আছে? হচ্ছে আর ভেঙে বলার সুযোগ নেই। Expiration occurs generally as passive process under resting conditions, but active expiration is seen during exercise, coughing, barking, or when there are any impediments to outflow of air in the respiratory tract. তাহলে এখানে বলতেছে যে যেটা বাতাস বের হচ্ছে এটা একটা রেস্টিং কন্ডিশন। রেস্টিং কন্ডিশন আমরা নরমালি বাতাস বের করতেছি, কিন্তু যখন আমাদের এটা এক্সপ্রেশনে আমরা প্রেসারটা কখন অনুভব করি, যখন আমরা ব্যায়াম করি, দৌড়াই, হাঁপায় উঠি, জোরে জগিং করি, বা কফ দিই, শ্বাসকষ্ট হয়, বা জোরে চিৎকার করি, তখন কিন্তু আমাদের এই যে এক্সপ্রেশনের যে এই যে এটা একটা তখন আমরা কিন্তু বুঝতে পারি যে আমার তখন কি শ্বাসটা কতটা চলতেছে, এটা কিন্তু আমি রেস্টিং কন্ডিশন বুঝবো না। আমার যখন এটা আমি করবো তখন কিন্তু আমি রেসপিরেশন যে এক্সপ্রেশন হচ্ছে তখন কিন্তু আমি এটা কিন্তু ভালো করে এটা বুঝতে পারবো। এই সময় কিন্তু জিনিসটা ভালো করে বোঝা যায়। এমনি নরমালি এক্সপ্রেশন একটা প্যাসিভ প্রসেস। প্যাসিভ প্রসেস মানে নরমাল, প্যাসিভ মানে হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে আমরা জানেন যেটা অ্যাক্টিভ, আর প্যাসিভ হচ্ছে নরমাল। কিন্তু যখন আমি এক্সারসাইজ করব বা কাশবো বা কোনো একটা কাজ করব বা চিৎকার করবো তখন কিন্তু আমার ওইটা কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস চালানো করতেছে। In case of horses, the process is always active even under rest. Next is types of breathing. There are two types of breathing: abdominal, costal. In abdominal breathing, visible movements of abdomen is seen. In costal breathing, rib movements are seen. The abdominal type of breathing predominates during normal quiet breathing. During painful conditions of the abdomen, such as peritonitis, coastal breathing predominates. যেসব গরুকে চোঙার মধ্যে দিয়ে পানি দিয়ে ওষুধ খাওয়ায় আর কি, বা ভুসি টুসি খাওয়ায়, তখন কিন্তু আপনারা ওই আমি যেটা উনি বলতেছে মাসেল হয় কিনা, কন্ট্রাকশন হয় কিনা, তখন কিন্তু বোঝা যায়। তখন কিন্তু গরুর পেটের মধ্যে এরকম করে কিনা, তখন কিন্তু যখন ঝামেলা হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি, তখন কিন্তু পেটের মধ্যে শ্বাসটা ইয়া করে, লাংসে ওষুধ চলে যায়। ওষুধকে আমরা সাধারণত বলি যে মিঠা দিয়ে খাওয়াইতে আর কি, পানি দিয়ে খাওয়াইতে মানা করি। অনেক সময় জোর করে খাওয়াইতে গিয়ে লাংসে ওষুধ হয়ে যায়, তখন কিন্তু আমরা যে গরু কি করে পেটের মধ্যে এরকম করে এরকম উঠানামা করে, তখন কিন্তু আমরা এই যে অ্যাবডোমিনাল রেসপিরেশন, বুকের মধ্যে এরকম করে আমরা যদি স্টেথোস্কোপ দিয়ে দেখি শো 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 আওয়াজ করে, তখন মাসেল বুকের মাংসগুলো কিন্তু এরকম উঠানামা করে। অর্থাৎ এটা প্যাথোলজিক্যাল কন্ডিশন না হলে এভাবে কিন্তু আসলে প্যাথোলজিক্যাল মানে কি অসুস্থ না হলে ওটা কিন্তু আমরা বুঝতে পারি। অ্যাবডোমিনাল রেসপিরেশনটা আমরা বুঝি মাঝে মধ্যে কি নরমালি পেটটা উঠানামা করতেছে, কিন্তু যখন ওরকম ইয়া হবে তখন কি করবে, এরকম করে ধরবে, ছেড়ে দিবে, গরু নিঃশ্বাস দিচ্ছে তখন এরকম ফুলছে ঠাস করে ধরবে, তখন একটু ইয়া হয়, মনে হচ্ছে নরমালি হবে না এটা, মানে গরু এরকম করে পেটটা এরকম করে ফুলবে দেন ছাড়বে। আর কিন্তু নরমালি আমরা বুঝতে পারি না। এই যে অ্যাবডোমিনাল এক্সপ্রেশন আছে দুইজন, একটা অ্যাবডোমিনাল এক্সপ্রেশনটা নরমালি পেটের মধ্যে একটু বোঝায় যে একটু নড়তেছে, হ্যাঁ নিঃশ্বাস নিচ্ছে। যখন ওই যে প্যাথোলজি ইন্টারকোস্টাল যেটা আছে, রিপস কোস্টাল যেটা বলতেছে যে বোনের রিপসের মধ্যে, ওটা কিন্তু তখন বোঝা যাবে যখন হচ্ছে কি যখন শ্বাসকষ্ট হয়, প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে, পেইনফুল কন্ডিশন, যখন একটা ইনফেকশন হয়েছে বা শ্বাসকষ্ট হয়েছে বা পেরিটোনাইটিস হয়েছে, তখন কিন্তু ওটা বুকের মধ্যে আমরা কিন্তু ওই জিনিসটা যে কষ্ট হচ্ছে ওটা কিন্তু আমরা তার বুকে পুঞ্জের মুভমেন্ট থেকে আমরা বুঝতে পারি, এটা বলছে। Similarly, during painful conditions of the thorax, such as pleuritis, abdominal breathing is apparent. Respiratory rate, which is প্লুরাইটিস হচ্ছে, প্লুরা হচ্ছে যে ফুসফুসের কভারিং কে বলে প্লুরা, ঠিক আছে? অনেকের যখন প্লুরার মধ্যে ফুসফুসে যেটা ফুসফুসকে যে একটা পর্দা দিয়ে ঘিরে রাখে এটাকে বলে প্লুরা বলে। তো প্লুরার মধ্যে একদম ফ্লুইড থাকে, অনেক সময় এখানে ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হলে তখন কিন্তু শ্বাসকষ্ট সমস্যা হয়, তখন কিন্তু ভালো করে ওই যে যখন একটা বেলুনের মধ্যে আপনি কিছু পানি দিয়ে দিবেন তখন বেলুনটা কিন্তু ভালো করে বাতাসটাকে অ্যাক্সেস করতে পারবেন। যখন বা কোনো একটা ইনফেকশন হবে তখন কিন্তু ওটা কিন্তু অ্যালভিওলার ভালোভাবে কাজ করবে না, তখন হচ্ছে শ্বাসকষ্ট যখন কষ্ট হয় তখন কিন্তু হয় এরকম বুকের প্যাটের মধ্যে এরকম করে একবার নিচে দিয়ে এরকম ঢুকে যায় বেশি করে, ধূপ করে বের হবে, এরকম ইয়া হয় আর কি। মুখ দিয়ে ফেলবে নিঃশ্বাস, মুখ দিয়ে ফেলবে বলতে ওই আপনার পেটের মধ্যে বুঝে যেটা স্পেসিফিক বুঝে দেখবেন গরুগুলো শ্বাসকষ্ট হয়ে এরকম পেটটা চিকন হয়ে যাচ্ছে আর ধুম করে বড় হচ্ছে, মনে হচ্ছে ঢুকতেছে আর বের হতে অনেক কষ্ট হচ্ছে, তখন কিন্তু এগুলো বুঝে যায়।
number of breaths per minute for different species of animals are cattle 26 to 35 per minute, horse 10 to 14 per minute, sheep and goat 20 to 34 per minute, dog 20 to 34 per minute, cat 20 to 40 per minute. এটা হচ্ছে শ্বাস প্রশ্বাস 1 মিনিটে কয়বার শ্বাস প্রশ্বাস নেয় রেস কয়টা শ্বাস নেয় আর কি এটা গরুর ক্ষেত্রে 26 থেকে 35 ঘোড়ার ক্ষেত্রে 10 থেকে 14 ভেড়ার ক্ষেত্রে 20 থেকে এগুলো একটা লিখছে আর কি কয়বার শ্বাস ঢোকে আর কি রেসপিরেটরি রেট শ্বাসের রেট ব্রেথস পার মিনিট 1 মিনিটে কয়বার শ্বাস নেয় ঠিক আছে নরমালি এরকমই নেবে এটা নরমালি এরকম দিবে যখন রেসপিরেশন বেড়ে যাবে কমতে পারে বাড়তে পারে শ্বাসকষ্ট হলে তখন বেড়ে যাবে minute. These rates varies with age, sex, body size and during বলছে যে এগুলো হচ্ছে যে এজ সাইজ বডি ওটা বয়সের সাথে তারপর হচ্ছে যে পুরুষ মহিলার সাথে বাচ্চা মহিলা একরকম হবে পুরুষ মহিলা একরকম হবে তারপর হচ্ছে বডি কন্ডিশনের উপর অসুস্থ হলে একরকম হবে সুস্থ হলে একরকম হবে এটা কিন্তু রেট নরমাল রেট কিন্তু এটা সুস্থ আছে এটা বলছে active or during rest and in pregnancy and in other রেস্টের সময় একরকম নরমাল অ্যাক্টিভ থাকলে একরকম আবার গর্ভাবস্থা একরকম environmental conditions. The oxygen is obtained from inspired air in lungs, and the various tissues and cells produces carbon dioxide as their waste product. How oxygen reaches these cells? তাহলে অক্সিজেনটা হচ্ছে যে লাংসের ফুসফুসের সেলের মধ্যে ঢুকবে এবং যে সেলগুলো আছে এটা অক্সিজেনটাকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড হচ্ছে বর্জ্য পদার্থ ওয়েস্ট প্রোডাক্ট এটা কিন্তু বের হয়ে And tissues, and how carbon dioxide transports back to the lungs. Let's discuss them in next video. আমি বলে দিই অক্সিজেনটা হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে ক্যারি হয় রক্ত রক্তের হিমোগ্লোবিনের সাথে ক্যারি হয় এবং রক্তের হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যে ওইটা সেলের মধ্যে গিয়ে ওই অক্সিজেন দিয়ে থাকে এবং কার্বন ডাই অক্সাইড গুলো তাহলে রক্তের মাধ্যমে এসে ওইটা বের হয়ে বাইরে চলে যায় এই অক্সিজেনটা ওই যে রক্তের হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে ওই ইয়ের মতো বৃহদান্তের মতো যেটা ওয়েস্ট যেটা বের করে দেয় কার্বন এগুলো তো ব্লাডের মাধ্যমে হয় আর কি ব্লাডের মাধ্যমে অক্সিজেনটা ক্যারি হয়ে ওই ইয়ার মধ্যে যায় ওই যে ভিতরে সেলগুলোতে ঢুকে সেলে যাওয়ার জন্য তো একটা ইয়া লাগবে কোষ পর্যন্ত বিভিন্ন যে সেলগুলো আছে ওখানে যাওয়ার জন্য এবং ওখান থেকে বের হওয়ার জন্য যে মাধ্যম সেটা হচ্ছে ব্লাড আমি তো বলছি একটা মোটরসাইকেলের জন্য যদি মোবিলটা একটা ব্লাডের মতো ঠিক আছে ওইটা হচ্ছে মেন কার্যকরী ব্লাডের মাধ্যমে কিন্তু অক্সিজেনটা ক্যারি হয় ঠিক আছে এই হচ্ছে বিষয় তো